আরও নিচে আসো, আমি দাঁড়িয়ে আছি। আরশি ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে রৌদ্রর শীতল কণ্ঠে তুমি সম্বোধন করা কথাগুলো কানে এসে তীরের মতো বিঁধল। আরশি মনে হচ্ছে কোনো এক ঘোরের মধ্যে চলে গেছে। রৌদ্রর আরশির কোনো সারা শব্দ না পেয়ে আবারও নরম গলায় বলল, আরু, শুনতে পাচ্ছ আমাকে? চুপ করে আছো কেন? তাড়াতাড়ি নিচে নামো, আমি অপেক্ষা করছি। আরশি জোরালো কণ্ঠে বলল, আসছি। আরশি ফোন কেটে দিয়ে বুকে হাত রেখে বড় বড় করে কয়েকবার শ্বাস নিল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে রৌদ্রর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়ির সামনে রৌদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো আরশি। বড় বড় চোখ করে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। কালো শার্ট প্যান্ট পরা, হাতে কালো ঘড়ি। রৌদ্র আজ সব কিছুই কালো রঙের পড়েছে। রৌদ্র গাড়িতে হেলান দিয়ে বেশ ভাব নিয়ে ফোন টিপছে। এই মুহূর্তে কোনো নায়কের থেকে কম মনে হচ্ছে না রৌদ্রকে। আরশি নিজের ড্রেসের দিকে তাকিয়ে মনে মনে কাশফিয়া ইচ্ছে মতো কাশফিয়াকে বকল। কাশফিয়ার কথাতেই আজ কালো রঙের ড্রেস পরেছে আরশি। যদি জানতো আজকেও রৌদ্রর সাথে তার ড্রেসের রং মিলে যাবে, তাহলে কখনোই কালো জামা পরতো না। আরশি রৌদ্রর দিকে এগিয়ে গেল। রৌদ্র ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি তুলে আরশির দিকে তাকালো। মুহূর্তের মধ্যেই রৌদ্রের মুখের ভঙ্গি বদলে গেল। চোখ দুটোতে হানা দিল অসীম মুগ্ধতা। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আরশির দিকে। আজ মেয়েটাকে বড্ড বেশি মোহনীয় লাগছে। রোদের তীর্যক রশ্মির মতো আরশির মুখে মায়া উপসে পড়ছে। রৌদ্র তার রুদ্রাণীর মায়ায় হারিয়ে ফেলল নিজের হুঁশ জ্ঞান। নিজের মধ্যে থেকেও যেন নিজেকে খুঁজে পাচ্ছে না। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার রুদ্রাণীর দিকে। আরশি রৌদ্রকে একবার ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে আবার খানিকটা জোরে ডাক দিল, ডক্টর স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আরশির ডাকে রৌদ্রর ঘর ভেঙে গেল। অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, গাড়িতে উঠে বসো আরু। আরশি রৌদ্রের ব্যবহার দেখে অবাক হলো, কিন্তু তা প্রকাশ না করে চুপচাপ রৌদ্রর কথা মতো গাড়িতে উঠে বসে পড়ল। আরশি বারবার রৌদ্রর দিকে আর চোখে তাকাচ্ছে। রৌদ্র আরশির তাকানোর কারণ বুঝতে পেরে বলল, কিছু জিজ্ঞেস করতে চাইলে কোনো প্রকার দ্বিধাবোধ না করে জিজ্ঞেস করো আরু। আরশি নিম্ন স্বরে মিনমিনিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? কিছুটা সময় অপেক্ষা করো, তুমি নিজেই দেখতে পারবে কোথায় যাচ্ছি। আরশি নিরাশাজনক দৃষ্টিতে রৌদ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল। মুখ গোমরা করে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে আরশি। রৌদ্র আরশির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। প্রায় আধা ঘন্টা পর গাড়ি ব্রেক কষল। আরশি জিজ্ঞাসু চোখে রৌদ্রর দিকে তাকাতেই রৌদ্র বলল, এসে পড়েছি, এখন গাড়ি থেকে নেমে দেখতে পারো কোথায় নিয়ে এসেছি তোমাকে। আরশি চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। চারদিকে চোখ বুলিয়ে নিয়েই আরশির মুখে মুচকি হাসি ফুটে উঠল। উৎসুক কণ্ঠে বলল, আগে বললেই তো হতো আপনি আমাকে এই ব্রিজে নিয়ে আসবেন, তাহলে তো আমাকে আর এত ভাবতে হতো না। রৌদ্র আরশির কাছে এসে বলল, বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো নাকি? আরশি সরু চোখে রৌদ্রর দিকে এক ঝলক তাকিয়ে ব্রিজের দিকে এগিয়ে গেল। রৌদ্র আরশির পিছু পিছু যাচ্ছে। আরশিকে আজ একটু বেশি হাসি খুশি লাগছে তার কাছে। আরশি ব্রিজের ওপর এসে দাঁড়িয়ে সামনের দিকে দৃষ্টি দিয়ে শান্ত গলায় বলল, প্রথম দিন এখানে নিয়ে এসেছিলেন, তখন আমার সকল মন খারাপ সাক্ষী ছিল এই জায়গায়, কিন্তু এবার আর কোনো মন খারাপ নেই। আচ্ছা, আজ হঠাৎ করে এখানে নিয়ে এসেছেন কেন? রৌদ্র কিছু বলল না, চুপচাপ আরশির পাশে দাঁড়িয়ে আছে। একটু পরপর আরশির দিকে আর চোখে তাকাচ্ছে। আরশি রৌদ্রকে বারবার আর চোখে তাকাতে দেখে খানিকটা ভাব নিয়ে বলল, কিছু জিজ্ঞেস করতে চাইলে কোনো প্রকার দ্বিধাবোধ না করে জিজ্ঞেস করো রৌদ্র আরশির কথা শুনে চমকে আরশির দিকে বড় বড় চোখে তাকালো। রৌদ্রর চাহনি দেখে আরশি খিলখিল করে হেসে দিল। আজ আরশির সকল অস্বস্তি বোধ যেন রৌদ্রের ওপর এসে হামলে পড়েছে। রৌদ্র নিজেকে সামলিয়ে নিয়ে আরশির হাসির দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে এই হাস্যোজ্জ্বল মুখেই বেশ মানায়। ইস, কেন যে এই মেয়েটা সবসময় হাসে না?
এই হাসির জন্য আমি সব কিছু করতে পারি। নিজের সব কিছুর বিনিময়ে হলেও এই হাসি দেখতে চাই। আরশির হাসির মাঝে রৌদ্র শান্ত গলায় বলল, আমি তোমাকে কিছু বলতে চাই আরু। আরশি হাসি থামিয়ে রৌদ্রের দিকে চেয়ে বলল, বলুন। একটু দাঁড়াও, আমি আসছি। রৌদ্র দৌড়ে গাড়ির দিকে চলে গেল। আরশি ভুরু কুঁচকে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। আরশি বুঝতে পারছে না রৌদ্র কি করতে চাইছে। মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করছে রৌদ্র এমন অদ্ভুত আচরণের জন্য। রৌদ্র 2-1 মিনিটের মধ্যে আরশির দিকে এগিয়ে আসতে লাগলো। ভালোবাসি আরু। আচমকা রৌদ্র আরশির কাছে এসে হাঁটু গেড়ে বসে এই অপ্রত্যাশিত কথাটা বলে ফেলল। পেছন থেকে একটা কাঁচের জার আরশির সামনে এনে ধরল। আরশি অবাক দৃষ্টিতে রৌদ্রর হাতের কাঁচের জারটার দিকে তাকিয়ে আছে। পুরো কাঁচের জার ভর্তি রঙিন চিরকুট। রৌদ্র নানান রং বেরঙের কাগজে চিরকুট লিখে মুচড়ে গোলাকার করে পুরো জার ভরেছে। রৌদ্রর চোখে মুখে হালকা লজ্জার আভা। শীতল চোখে চেয়ে নরম গলায় আবার বলে উঠল রৌদ্র, আমি তোমাকে ভালোবাসি রুদ্রাণী। কতটা ভালোবাসি তা প্রকাশ করতে পারবো না, আর প্রকাশ করতেও চাই না। আমি চাই আমার ভালোবাসা তোমাকে অনুভব করাতে। কতটা ভালোবাসি জানি না, কিন্তু আমার ভালোবাসার পরিমাণ কখনো কোনো শব্দে ব্যাখ্যা করতে পারবো না। তবে এই রঙিন চিরকুটগুলোর মতো তোমার সকল অনুভূতিগুলোকে রাঙিয়ে দিতে চাই। রৌদ্র আরশির হাতে রঙিন চিরকুটে ভর্তি কাঁচের জার ধরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সাথে সাথে আরশি মুখে একরাশ লজ্জা এসে হানা দিল। লজ্জায় মাথা নুয়ে ফেলল। স্থির চোখে তাকিয়ে আছে হাতের রঙিন চিরকুটগুলোর দিকে। রৌদ্র আরশির দিকে এক নজর তাকিয়ে পাশ ঘুরে দাঁড়ালো। পুরনো জর্জরিত হয়ে ওঠা ব্রিজের রেলিংয়ের ওপর আলতো করে হাত রাখল। ছোট্ট একটা শ্বাস ফেলে শীতল চোখে দূরের আকাশে দৃষ্টি নিক্ষেপ করল। সহজ গলায় বলল, তোমাকে কিছু বলতে হবে না আরু। আমি তোমার কাছ থেকে কোনো উত্তর চাই না, তাই এসব নিয়ে নিজের ওপর কোনো প্রকার চাপ সৃষ্টি করো না। তুমি স্বাভাবিকভাবেই থাকতে পারো। আর হ্যাঁ, এখন থেকে এসবের প্রতি অভ্যস্ত হয়ে যাও। অবশ্য অভ্যস্ত না হয়ে প্রতিবার আমার কথা এভাবে লজ্জায় নিয়ে পড়লে আরও বেশি ভালো হবে। বাস্তবে তোমাকে লজ্জায় অস্থির হতে দেখে আমার মাথা আর মন দুটোই এলোমেলো হয়ে গিয়েছিল। তারপর থেকে তোমাকে যতবারই লজ্জায় নুয়ে পড়তে দেখি, ততবারই তোমার ভালোবাসায় নতুন করে নিজেকে আবিষ্কার করি। আমার সামনে যতবার তোমার মুখ লজ্জায় লাল হয়ে নুয়ে পড়বে, ঠিক ততবার আমার মনে তোমার প্রতি ভালোবাসা নতুন করে জন্ম নিবে। রৌদ্রর কথায় আরশি হকচকিয়ে উঠল। বিস্ফোরিত চোখে রৌদ্রর দিকে তাকালো। রৌদ্রর দৃষ্টি এখনো দূর আকাশে স্থির। কপালের চুলগুলো বাতাস বারবার চোখের সামনে এসে পড়ছে। 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করে রেখেছে। রৌদ্রর ফর্সা ত্বকে যেন কালো শার্টটা খুব বেশি মানিয়েছে। আরশি চোখ নামিয়ে ফেলল। রৌদ্রর শীতল কণ্ঠে এসব কথা শুনে আরশিকে আরও দ্বিগুণ পরিমাণ লজ্জা আঁকড়ে ধরেছে। নিচের দিকে তাকিয়ে ঘন ঘন চোখের পলক ফেলছে। আরশি নিজেকে সামলানোর জন্য বড় বড় করে কয়েকবার শ্বাস নিল। ধীর পায়ে রৌদ্রর পাশে যে দাঁড়ালো। ব্রিজের মোটা ইট সিমেন্টের তৈরি রেলিংয়ের এক পাশে কাঁচের জারটা রেখে দিল। 2 হাত এক করে অনবরত হাত কসলাতে লাগলো। রৌদ্র আরশির হাতের দিকে তাকে একটা হাসি দিয়ে বলল, হাত কসলানোর জন্যই জারটা রাখতে আমার পাশে এসে দাঁড়িয়েছে বুঝি। আরশির চমকে রৌদ্রের দিকে তাকালো। মুখে দুষ্টু হাসি রেখে আবার বলল, সমস্যা নেই। অস্থিরতায় তোমার হাত কসলানো দেখলেও আমি ফিদা হয়ে যাই। তবে একটা রিকোয়েস্ট, একটু আস্তে যত্ন করে হাত কসলিও, না হলে হাতের অবস্থা নাজেহাল হয়ে যাবে। কথাগুলো বলে রৌদ্র শব্দ করে হেসে দিল। আরশি হাত কসলানো বন্ধ করে রৌদ্রর হাসি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। রৌদ্রর দিকে শান্ত চোখে দৃষ্টি দিতে আনমনে আরশির ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। কিছুটা সময় পর রৌদ্র আবারও চুপ হয়ে গেল। সামনের দিকে তাকিয়ে আছে শান্ত চোখে। আরশিও চুপচাপ দাঁড়িয়ে আছে রৌদ্রর পাশে। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। কারো মুখে কোনো কথা নেই। রৌদ্র আরশির দিকে তাকালো। আরশির খোলা চুলগুলো মৃদু বাতাসে একটু পরপর উড়িয়ে দিচ্ছে।
চোখে পাপড়িগুলো ঘন ঘন পলক ফেলছে। রৌদ্র ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ আরশির দিকে তাকিয়ে থাকার পর রেলিংয়ের ওপর রাখা আরশির হাতের দিকে তাকালো। এই মুহূর্তে আরশির হাত খুব শক্ত করে ধরতে ইচ্ছে করছে, কিন্তু এক ঝাঁক অস্বস্তি এসে রৌদ্রর ইচ্ছেকে চাপা দিয়ে যাচ্ছে। বারবার হাতের কাছে হাত নিয়েও আবার দূরে সরিয়ে নিচ্ছে। আরশির হাত ধরতে চেয়েও সাহস পাচ্ছে না। আরশি আর চোখে রৌদ্রর এমন কাজ দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। রৌদ্রর চোখের আড়ালেই ঠোঁট চেপে হাসতে লাগলো। কিছুক্ষণ আগেই বিনা দ্বিধায় কত কথা বলে দিল, আর এখন সেই মানুষটাই হাত ধরতে লজ্জা পাচ্ছে। লোকটা বড্ড বেশি অদ্ভুত। আরশি নিজের ভাবনায় রৌদ্রকে নিয়ে নানান রকম জল্পনা কল্পনা করে মনে মনে হাসছে। ভাবনার মাঝে হঠাৎই আরশির কানে ভেসে আসলো এক শান্ত শীতল সুরেলা কণ্ঠ। আরশি কৌতূহলী চোখে রৌদ্রর দিকে তাকালো। রৌদ্র সুর তুলে গান গাইছে। চলতি সময় থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখি হায়, তোমারই হাত ধরতে চায় ফাগুন হাওয়ায়। কি মায়ার কোন সে নেশায় বারে বারে মন ছুতে চায়, চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। তুমি আমি আর নীরবতা, শুনতে কি পাও এই মনের কথা। ভোর আধারেও তোমায় দেখি, তুমি কবিতা তুমি কবি। আজকাল মন ডুবে যায় অনুভবে তুমি ভাসতাই। এই আমি না চিনি তোমায়, চেনা আয়নায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। আরশি মুগ্ধ হয়ে রৌদ্রর গান শুনছে। রৌদ্র পুরোটা গান আরশির দিকে তাকিয়ে গিয়েছে। রৌদ্রর কণ্ঠস্বর আরশির কাছে নেশার মতো লাগছে। আরশির মনে হচ্ছে রৌদ্রর গানের মাঝেই হারিয়ে গেছে। রৌদ্র কিছুটা এগিয়ে এসে ঝুঁকে আরশির চোখের দিকে তাকিয়ে বলল, মৃত্যু আমৃত্যু, আমি শুধু তোমাকে চাই। তোমার ব্যর্থতা, মন খারাপ সব কিছু চাই। তোমার চোখের অশ্রু জল, তোমার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি, দুটোই চাই। তোমার লজ্জা অস্বস্তি রাগ সব কিছু চাই। শুধু তোমার ঘৃণা নয়, ভালোবাসাটাই চাই। আরশি লজ্জায় রৌদ্রর কাছ থেকে খানিকটা দূরে সরে গেল। আরশিকে লজ্জা পেতে দেখে রৌদ্র হাসতে হাসতে বলল, তুমি লজ্জা পেয়ে আবারও আমাকে বাধ্য করছো তোমার ভালোবাসায় নতুন করে নিজেকে আবিষ্কার করতে। আর কত শতবার তোমার ভালোবাসায় নিজেকে হারাতে বাধ্য করবে আরও। পশ্চিম আকাশে সূর্য ডুবে সন্ধ্যা নেমে এসেছে। চারপাশ অন্ধকারে আবছা হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক আস্তে আস্তে বেড়েই চলছে। নীরবতা ভেঙে আরশি নিম্নস্বরে বলল, ডক্টর রৌদ্র আরশির দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাতে আরশি বলল, রাত হয়ে যাচ্ছে, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। রৌদ্র মাথা দুলিয়ে হ্যাঁ জানাতেই আরশি রেলিংয়ের উপর থেকে কাঁচের চারটা নিয়ে গাড়ির দিকে এগিয়ে হাঁটা শুরু করলো। রৌদ্র পেছন থেকে উচ্চস্বরে বলল, তোমার ডাকা নামটা আমাকে জানিয়ে দিচ্ছে তোমার মনে আমাকে নিয়ে থাকা সকল অনুভূতির উপস্থিতি। আরশি থমকে দাঁড়িয়ে গেল। স্থির হয়ে কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে গাড়িতে এসে বসে পড়ল। জানালা দিয়ে রৌদ্রের দিকে তাকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ ধরে জ্যামে বসে আছে রৌদ্র আর আরশি। বিরক্তিতে আরশি চোখ মুখ কুঁচকে বসে আছে, আর রৌদ্র ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। হসপিটাল থেকে হয়তো কল এসেছে। আরশি বারবার ক্লান্ত চোখে রৌদ্রের দিকে তাকাচ্ছে, আবার বাহিরে তাকাচ্ছে। রৌদ্রের কথা বলা এখনো শেষ হচ্ছে না দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে জানালা দিয়ে বাইরের দিকে নজর দিল। মুখ গোমরা করে বসে আছে আরশি। আরশি, আমি তোমাকে ভালোবাসি। অনেক চেষ্টা করেও আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমার সব কিছু মেনে নিয়ে বিয়ে করতে রাজি আরশি। হঠাৎ পুরুষালী কণ্ঠে এমন কথা শুনে রৌদ্র তৎক্ষণাৎ মানুষটার দিকে তাকালো। সুদর্শন এক যুবক আরশির জানালার কাছে ঝুঁকে দাঁড়িয়ে আছে। চোখ মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। রৌদ্র ফোন কেটে দিয়ে শক্ত চোখে আরশির দিকে তাকালো। আরশি লোকটার দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে আছে। এই মুহূর্তে হয়তো এই মানুষটাকে এখানে আশা করেনি। আরশি একটা জোরালো শ্বাস ফেলে বলল, আহান, আপনি এখানে? আরশির মুখে নিজের নাম শুনে আহান অতিমাত্রায় উত্তেজিত হয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছ। আমি এত তাড়াতাড়ি কাউকে ভুলে যাই না আহান।
আহান উৎকণ্ঠিত হয়ে বলল, তোমাকে এখনই এখানে দেখতে পাবো আশা করিনি। বিজনেসের কাজে বিদেশ গিয়েছিলাম, তোমাকে কতবার ফোন দিয়েছি কিন্তু প্রতিবারই ফোন বন্ধ এসেছে। এই কয়দিনে মনে হচ্ছে আমি তোমাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আমি আজকে দেশে ফিরেছি, ভেবেছিলাম কাল তোমার সাথে দেখা করব। আরশি শান্ত গলায় বলল, মিস্টার আহান শান্ত হন, উত্তেজিত হচ্ছেন কেন? আহান আগের মধ্যে উত্তেজনা নিয়ে বলল, এই মুহূর্তে তোমাকে এখানে দেখে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি সব কিছু মেনে নিয়েই তোমাকে বিয়ে করতে চাই আরশি। তোমার ওই দিনের কথায় আমার কোনো আপত্তি নেই। তুমি চাইলে আমি এখনই তোমার বাসায় বিয়ের জন্য কথা বলতে পারি। আমি এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আহান, ভালো থাকবেন। আরশি রৌদ্রর দিকে ফিরে রৌদ্রর হাতে আলতো ছুঁয়ে চোখের ইশারায় গাড়ি চালাতে বলল। জ্যাম ছুটে গেছে। কিছুক্ষণ আগে পেছনের গাড়িগুলো অনবরত হর্ন বাজিয়ে চলছে। রৌদ্রর সাথে সাথে ড্রাইভ শুরু করলো। আহান আহত দৃষ্টিতে আরশির গাড়ির দিকে তাকিয়ে আছে। পুরো রাস্তা আরশি গম্ভীর মুখে বসেছিল। রৌদ্র রাগে দ্রুত ড্রাইভ করে বাসায় চলে আসলো। আরশি চুপচাপ কিছু না বলে বাসায় চলে এসেছে। রৌদ্র রক্তিম চোখে আরশির দিকে তাকিয়ে আছে। আরশির চুপ করে থাকাটা রৌদ্র রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আরশি নিজের রুমে এসে খুব যত্ন সহকারে কাঁচের জারটা রেখে দিল। রঙিন চিরকুটগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতে আরশির ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতে অপর প্রান্ত থেকে আরশির আব্বু বলল, আশু, কাল বিকেলের মধ্যে তুমি আর তোর বন্ধুরা সবাই বাসায় আসবে। কিন্তু বাবা, হঠাৎ করে বাসায় যেতে বলছো কেন? আরশির আব্বু গম্ভীর গলায় বলল, যা বলেছি তা করো, এত বেশি প্রশ্ন করতে হবে না, এখন রাখছি। আর কাল বিকেলের মধ্যে যেন অবশ্যই তোমাদের সবাইকে আমার সামনে দেখতে পাই। আরশিকে কিছু বলার আগে ফোন কেটে কেটে দিয়ে এলো। প্রচণ্ড চিন্তা এসে আরশির মাথায় জেঁকে বসলো। এভাবে হঠাৎ করে বাসায় যেতে বলার কারণ কি হতে পারে? আম্মু বাবা কাল বাসায় যেতে বলেছে কেন? বাসায় কি কিছু হয়েছে? সব কিছু ঠিক আছে তো? আরশির আব্বু ফোন কেটে দেওয়ার কিছু সময় বাদেই আরশির ওর আম্মুকে কল করে। ফোন রিসিভ হতে আরশির চিন্তিত গলায় একসাথে সবগুলো প্রশ্ন ছুড়ে দিল ওর আম্মুর দিকে। আমি কিছু জানি না আশু, তোর আব্বু আমাকে কিছু বলেনি, তুই বরং কাল বাসায় এসে জেনে নিস। আরশি ওর আম্মুর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হতাশ হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, ভালো থেকো। আরশি ফোন কেটে বিছানায় ধপাস করে বসে পড়ল। দুপা আড়াআড়ি ভাঁজ করে বসল। গালে হাত রেখে ভাবতে লাগলো, কি এমন জরুরি কাজ হতে পারে যার জন্য বাবা এমন কড়া হুকুম দিয়েছে। মিনিট 5 চিন্তা ভাবনা করে কোনো কারণ খুঁজে বের করতে না পেরে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফোন হাতে নিয়ে নীলদেরকে গ্রুপে কল দিল। সবাই কলে জয়েন হতে আরশি মলিন কণ্ঠে বলল, নীল, কাশফি, আদ্রাপ আর নীলু, তোরা সবাই ব্যাগ গুছিয়ে নেয়, কাল বিকেলের মধ্যে আব্বু আমাদের সবাইকে ওনার সামনে দেখতে চায় বলে কড়া হুকুম দিয়েছেন। সবাই চমকে উঠে একসাথে মৃদুস্বরে চেঁচিয়ে বলল, কি? আরশি বিরক্ত মাখা কণ্ঠে বলল, উফ, আস্তে কথা বলতো তোরা। কিন্তু হঠাৎ করে তোদের বাসায় কেন যেতে বলেছে আশু? আদ্রাফের প্রশ্নে আরশি নির্লিপ্ত কণ্ঠে বলল, জানি না রে, আব্বুকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিছু বলেনি। আশু, তুই কি কোনো গন্ডগোল পাকিয়েছিস নাকি? দেখিস নিজের সাথে সাথে আবার আমাদেরকেও ফাঁসি দিস না। নীলের কথা শুনে আরশি রাগান্বিত কণ্ঠে বলল, চুপ কর হারামি, আমি আবার কি গন্ডগোল পাকাবো? ফালতু কথা বলিস না। নীল এবার কাশফিকে উদ্দেশ্য করে সন্দেহের গলায় বলল, কাশফি, তুই আর আদ্রাপ মিলে কোনো আকাম কুকাম করিসনি তো? কাশফি ভরকে উঠে ঝাঁঝালো কণ্ঠে বলল, নীলের ডিব্বা, বাজে কথা বলা বন্ধ কর। আশুরব্বু ফোন দিয়েছে, হয়তো কোনো জরুরি কাজ বলে। আঙ্কেল তো আর বিনা কারণে আমাদের যেতে বলবে না, তাই না? নীলা বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলল, উফ, তোরা এভাবে ঝগড়া করছিস কেন? আজব, কাল গেলেই তো জানতে পারবি কেন যেতে বলেছে। এখন সবাই চুপ থাক। আরশি ক্ষিপ্ত হয়ে বলল, তোরা সবাই এখন ফোন রাখ, তোদের আজাইরে প্যাঁচাল শুনতে ভালো লাগছে না আমার, অসহ্যকর। আরশি রাগে গজগজ করে কথাগুলো বলেই ফোন কেটে দিল। রাতে ডিনার করে বারান্দায় এসে দাঁড়াতেই ময়না পাখি পাশের বারান্দা বলে চেঁচামেচি করতে লাগলো। আরশি পাখিগুলোর শব্দে ভুরু কুঁচকে পাশের বারান্দায় তাকালো। রৌদ্র রেলিংয়ে হাত রেখে সামনের দিকে স্থির চোখে তাকিয়ে আছে।
আরশির উপস্থিতি টের পেয়েও তার দিকে ফিরে তাকালো না। আরশি রৌদ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নম্র কণ্ঠে বলল, গাড়ির বিব্রতকর ঘটনার জন্য দুঃখিত। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। রৌদ্র আরশির দিকে ফিরে তাকালো, শীতল চোখে তাকিয়ে আছে আরশির মুখের দিকে। নরম গলায় বলল, লোকটাকে মিস আরু, ওনার সম্পর্কে আমি তেমন কিছু জানি না। উনি প্রতিদিন ভার্সিটিতে এসে আমার জন্য দাঁড়িয়ে থাকতেন, ভালোবাসার কথা বলতেন, ব্যাস এইটুকুন। তারপর একদিন আমার ব্যর্থতার কথা বলি। সেদিনের পর থেকে তার সাথে আর দেখা হয়নি, কিন্তু আজ হঠাৎ করে কোথা থেকে আমার সামনে চলে এলো। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। রৌদ্র আর কিছু বলল না, আবারও আকাশের দিকে দৃষ্টি দিল। আরশিও চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুটা সময় পর নীরবতা ভেঙে রৌদ্র জিজ্ঞেস করল, আপনি কি রাজি লোকটাকে বিয়ে করতে? আরশি হকচকিয়ে উঠল এমন প্রশ্নে। রৌদ্রর দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি কাউকে বিয়ে করতে চাই না। আর আমাকে? আরশি চমকালো, কিছু বলতে পারছে না, গলার মধ্যেই শব্দগুলো গুলিয়ে ফেলছে। রৌদ্র আবার বলে উঠল, অনেক রাত হয়েছে, এখন আপনার ঘুমিয়ে পড়া দরকার। এখানে দাঁড়িয়ে না থেকে রুমে যান মিস আরু। আরশি রৌদ্রের গম্ভীর মুখের দিকে এক ঝলক তাকালো। এই গম্ভীর চেহারায় তাকে বড্ড বেমানান লাগছে। লোকটার মুখে তো হাসি খুব বেশি মানায়, তবু যে কেন সবসময় গম্ভীর হয়ে থাকে। আরশি কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসলো। রৌদ্র এখনো আরশির বারান্দার দিকে তাকিয়ে আছে। মনে চলছে হাজারো চিন্তা ভাবনার ভয়। বুক ছিঁড়ে বেরিয়ে আসলো এক দীর্ঘশ্বাস। সকাল সকাল আরশি আর ওর বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়ল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। চিন্তায় আরশির মাথা পুরো এলোমেলো হয়ে আছে। পুরো পথ কেউ কোনো কথা বা দুষ্টুমি কিছুই করেনি, সবাই চিন্তিত মুখে বসেছিল। দুপুরের দিকে সবাই বাসায় পৌঁছে গেল। আরশি বাসার কাছে এসেই থমকে দাঁড়িয়ে যায়। অস্বস্তিতে হাত কসলানো প্রায় শুরু হয়ে গেছে তার। নীল আরশির অবস্থা দেখে ওর কাঁধে হাত রেখে বলল, আরে এত চিন্তা করছিস কেন? বাসায় তো এসেই পড়েছি, এখন ভিতরে চল। আরশি নীলের দিকে তাকিয়ে একটা জোরালো শ্বাস ফেলে বাসার ভিতর চলে গেল। আরশি আর কাশফিয়ার বাবা মা সবাই ড্রয়িং রুমে বসে তাদের জন্য অপেক্ষা করছিল। আরশি আর ওর বন্ধুরা সবার সাথে কুশল বিনিময়ের পর আরশি আদিফ হাসানের সামনে এসে নিম্নস্বরে জিজ্ঞেস করলো, বাবা হঠাৎ করে আসতে বলেছ কেন আমাদেরকে? কিছু হয়েছে? আদিফ হাসান মুখে গম্ভীরতা এনে বলল, আমার মেয়েকে আমি যখন ইচ্ছে আসতে বলতে পারি, কিন্তু এর জন্য যে আমাকে এত কৈফিয়ত দিতে হবে তা তো জানতাম না। আরশি ওর বাবার পাশে বসে শালীন গলায় বলল, আহ বাবা, আমি কি তা বলেছি নাকি? এভাবে হঠাৎ করে আসার কথা বলেছ, তাই আমার চিন্তা হচ্ছে। তুমি তো এর আগে কখনো এমন করনি। আদিফ হাসান তার মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, আসলে মা, তোকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরশি কৌতূহলী চোখে আদিফ হাসানের দিকে তাকালো। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, কিসের সিদ্ধান্তের কথা বলছো বাবা? তোর বিয়ের। আদিফ হাসানের এমন সহজ জবাব শুনে আরশি চমকে গেল। আরশির পায়ের নিচ থেকে মনে হচ্ছে মাটি সরে গেছে। আরশি প্রচণ্ড রকম অবাক হয়ে দাঁড়িয়ে গেল, বিস্মিত হয়ে বলল, বিয়ে মানে? কি বলছো তুমি বাবা? আদিফ হাসান সোফা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, যা বলেছি ঠিক শুনেছ। আগামীকাল তোমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তার আগে তুমি নিজেকে সব কিছুর জন্য রেডি করে নাও। আগামীকাল আমি কোনো প্রকার ঝামেলা চাই না। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। আদিফ হাসান গম্ভীরভাবে পা ফেলে দোতলায় চলে গেলেন। আরশি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দিকে। চোখ পানিতে টলমল করছে। আরশি ভেজা চোখে ওর আম্মুর দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, আম্মু, এসব কি হচ্ছে? আরশির আম্মু আরশির কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই তো জানিস তোর আব্বু একবার যেটা বলে সেটাই করে। তুই চিন্তা করিস না, আমি দেখছি তোর আব্বুর সাথে কথা বলে। আরশির আম্মু চলে গেলেন। কাশফিয়ার বাবাকে আরশিকে নানান রকম সান্ত্বনার বাণী শুনিয়ে তারাও চলে গেলেন। আরশি মাথা নিচু করে সোফায় বসে আছে। এতক্ষণে নীল ওরা সবাই চুপ থাকলেও এখন সবাই যাওয়ার সাথে সাথে আরশির আশেপাশে বসে পড়ল। সবাই এক প্রকার হামলে পড়েছে আরশিকে সান্ত্বনা দিতে। নীল আরশিকে শান্ত করার জন্য বলল, আসু, চিন্তা করিস না, পাত্রপক্ষ দেখতে আসলেই তোর বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? নীলের কথায় সবাই তাল মিলিয়ে আরশিকে বোঝাতে লাগলো। আরশি আগের মতোই চুপচাপ মাথা নিচু করে বসে আছে।
কারো কথার কোনো পাত্তা না দিয়ে দাঁড়িয়ে ভাবলেশীনভাবে বলল, তোদের সবার কষ্ট করে আমাকে মিথ্যা আশ্বাস দিতে হবে না। আরশি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। সারাদিন চুপচাপ রুমের মধ্যেই কাটিয়েছে, কারোর সাথে কথা বলেনি আর রুমের বাইরেও যায়নি। নির্ঘুম সারা রাত কাটিয়ে দেওয়ার পর সকালে একটু ঘুমিয়েছে আরশি। কিন্তু ঘণ্টাখানেক পেরোতেই কাশফিয়া আর নীলা এসে আরশিকে টেনে হিসড়ে ঘুম থেকে তুলে দিল। আরশি প্রচণ্ড বিরক্ত হয়ে ধমকে স্বরে বলল, উফ নীলু, কি হয়েছে তোদের? এভাবে গরুর মতো ধাক্কাধাক্কি করছিস কেন? কাশফিয়া আরশিকে তাড়া দিয়ে বলল, আঙ্কেল আমাদের দুজনকে কড়া গলায় হুকুম দিয়েছে তোকে 1 ঘন্টার মধ্যে সাজিয়ে দিতে হবে। আরশি কিছু বলার আগে নীলা অসহায় কণ্ঠে বলল, আশু প্লিজ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, দেরি হলে আঙ্কেল আমাদের দুজনকে বকা দিবে। তুই না আমাদের খুব ভালো বন্ধু, প্লিজ আমাদের বকা খাওয়ার মতো কিছু করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নে বোন। আরশিকে এক প্রকার জোর করে কাশফিয়া আর নীলা রেডি করিয়ে দিল। আরশি গোমরা মুখে বসে আছে। তার বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার, কিন্তু মুখ ফুটে কিছু প্রকাশও করতে পারছে না। আরশি খুব ভালো করেই জানে তার বাবা কাউকে একবার কথা দিলে সেটা কখনো ফেলে দেয় না। ঘণ্টাখানেক পর কাশফিয়ার আম্মু এসে বলল, কাশফি আর নীলা বাইরে আসো, মেহমান এসেছে, তাদের খেয়াল রাখো যাও। আরশিকে রেখে সবাই চলে গেল। আরশি হতভম্ব হয়ে বসে আছে, বুক ফেটে কান্না আসছে তার। কি থেকে কি হয়ে গেল আরশি কিছুই বুঝতে পারছে না। মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে আরশি। চোখের সামনে বারবার সেই রঙিন চিরকুটগুলো ভেসে উঠছে, 2 চোখ পানিতে চিকচিক করছে। আমি ডক্টর রোদকে ভালোবেসে ফেলেছি নীল। নীল আরশির রুমে আসতে আরশি নিম্ন স্বরে নীলকে কথাটা বলল। নীল অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। মাথা নিচু করে বসে আছে আরশি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, হাত দুটোর ওপর অত্যাচার করছে বরাবরের মতোই। নীল আরশির পাশে এসে বিছানায় বসতে আরশি জড়ানো কণ্ঠে বলতে লাগলো, আমি নিজের মনকে অনেক বাধা দিয়েছি নীল, বারবার নিজের মনকে বুঝিয়েছি আমি কারোর জন্য যোগ্য না, কাউকে বিয়ে করা বা ভালোবাসার যোগ্যতা আমার নেই, আমি অপরিপূর্ণ মেয়ে। আমার ব্যর্থতার জন্য আমি চাইলেও কাউকে ভালোবাসার সাহস করতে পারিনি, কিন্তু আমি হেরে গেছি নীল। আমি রোদের প্রতি দুর্বল হয়ে পড়েছি, নিজেকে এসব অনুভূতি থেকে দূরে রাখতে চেয়েও আমি পারিনি। সব সময় নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চেয়েছি, কিন্তু এখন আর পারছি না। আমি ভালোবেসে ফেলেছি রোদকে, ওনাকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নীল প্লিজ তুই আব্বুকে বুঝিয়ে বল, আমি এই বিয়ে করতে চাই না। আরশি কথাগুলো বলার সময় 2 চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। কাশফিয়া দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। মুচকি হেসে আরশির পাশে বসল। আরশির পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। নীল আরশির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শোন আশু, তুই একটা মানুষ, কোনো রোবট না। মানুষের অনুভূতির ওপর কারো নিয়ন্ত্রণ থাকে না, এমনিও নিজেরও না। 2 বছর ধরে তোকে আমরা সব সময় রোবটের মতোই দেখে আসছি। তুই আমাদের সাথে স্বাভাবিকভাবে থাকলেও প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের ক্ষেত্রে সবসময় তোকে অনুভূতিহীন দেখেছি। আগে হয়তো এসবের পেছনে কারণ জানতাম না, কিন্তু এখন তো জানি। আর সব জেনে শুনেই বলছি তুই এতদিন বোকামি ছাড়া আর কিছুই করিসনি। আরশি মাথা তুলে অশ্রুসিক্ত চোখে নীলের দিকে তাকালো। নীলের আগের মতোই গম্ভীরতার সাথে বলতে লাগলো, ভবিষ্যতে কি হবে না হবে সেসব নিয়ে ভেবে নিজেকে এখন কতটা কষ্ট দিচ্ছিস তা একবারও ভেবেছিস তুই? কেন নিজের অনুভূতিগুলোকে নিজের ভেতর চাপা দিয়ে রাখছিস আশু? কাউকে ভালোবাসলে প্রকাশ করতে শেখ, নিজের অনুভূতি প্রকাশ করতে শেখ, মন খুলে বাঁচতে শিখ। রোবটের মতো অনুভূতি ছাড়া আর কতদিন থাকবি? এভাবে চলতে থাকলে তোর ভালোবাসা আর তোর কাছে থাকবে না। নিজের ভালোবাসা পাওয়ার জন্য হলেও নিজের অনুভূতি প্রকাশ করা আশু। নীলের কথা শেষ হতেই কাশফি আরশিকে বলল, আঙ্কেল তোকে ড্রয়িং রুমে নিয়ে যেতে বলেছে আশু। আরশি আহত দৃষ্টিতে কাশফিয়ার দিকে তাকালো, তপ্ত নিঃশ্বাস ফেলে নিম্নস্বরে বলল, আমি অন্য কাউকে বিয়ে করব না, তোরা প্লিজ কিছু একটা কর। আমি এখন বাইরে যাব না। নীল তুই আব্বুকে ডেকে নিয়ে আয়, আমি আব্বুর সাথে কথা বলবো। নীল আরশির কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, এখন এসব বাদ দিয়ে আমাদের সাথে বাইরে চল, ছেলে পক্ষ চলে গেলে না হয় তুই আঙ্কেলের সাথে কথা বলিস। কিন্তু নীল। আরশি কথার মাঝে থামিয়ে দিয়ে কাশফিয়া বলল, আসুন নীল ঠিকই বলেছে, এখন শুধু শুধু মেহমানদের সামনে ঝামেলা না করে বরং ওনারা যাওয়ার পরেই তুই যা করার করিস।
আরশিকে নীল আর কাশফিয়া কোনো রকম বুঝিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেল। আরশি ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে, একবারের জন্য মাথা তুলে তাকাচ্ছে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার, বারবার রৌদ্রের বলা কথাগুলো কানে বেজে উঠছে। চোখের সামনে সেই রঙিন চিরকুটগুলো আর রৌদ্রের মুচকি হাসি দেওয়াটা ভাসছে সবসময় তার মুখের সামনে। আরশির চোখ ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে এখনই সবার সামনে চোখের পানি ছেড়ে দিবে। আরেক রাশ ভাবি, মাথা নিচু করে আছো কেন? আমাদের দিকে তাকাও একটু। আচমকা ক্রাশ ভাবির নামটা শুনে আরশি চমকে উঠল, দ্রুত মাথা তুলে আশেপাশে তাকালো। আরশির সামনাসামনি নির্বাণ দাঁড়িয়ে আছে, তার পাশের সোফা রৌদ্র নীল রঙের শার্ট পরে অপলক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে আছে। নীল রঙের শাড়িতে একদম মায়াবতী লাগছে আরশিকে। চোখগুলো লাল হয়ে ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে আরশি কান্না করেছে। চোখে কোনো কাজল নেই আর না আছে মুখে কোনো মেকআপ, তবু এই মুহূর্তে রৌদ্রর চোখে আরশিকে বড্ড বেশি মায়াবী লাগছে। বিশেষ করে আরশির লাল হয়ে যাওয়া ফোলা চোখগুলো রৌদ্রর কাছে বড্ড বেশি প্রিয় মনে হচ্ছে। রৌদ্র জানে আরশির এই অশ্রুসিক্ত চোখের পেছনে রৌদ্র একমাত্র কারণ। রৌদ্রের জন্য আরশির চোখ থেকে অশ্রু জল পড়েছে, সেটা ভেবে রৌদ্রের নিজেকে সার্থক মনে হচ্ছে। আরশি যতই নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখুক না কেন, রৌদ্র ঠিকই তার রুদ্রাণীর চোখে তাকে সব বুঝে যায়। আরশি ড্যাব ড্যাব করে রৌদ্রের দিকে তাকিয়ে আছে। পরপর কয়েকবার চোখের পলক ফেলে আবারও স্থির চোখে তাকালো রৌদ্রের দিকে। এইগুলো তার মনের ভুল তো নয়, কিন্তু তারা এখানে কিভাবে? সব কিছু আরশির মাথার ওপর দিয়ে যাচ্ছে। হতবাক হয়ে বসে আছে। রৌদ্রর মা আরশির পাশে বসে আরশির মাথায় হাত বুলিয়ে বলল, রৌদ্র, তোর পছন্দ আছে বলতে হবে। আরশি মাথা নিচু করে ফেলল। এই মুহূর্তে এখানে কোনোভাবে রৌদ্রকে আশা করেনি, আর এসব কথা তো কল্পনাও করেনি। আরশি খুশি হবে নাকি অবাক হবে কিছু বুঝতে পারছে না। অস্বস্তিতে হাত কসলানো শুরু করে দিয়েছে এতক্ষণে। রৌদ্র আরশির হাতের দিকে তাকে মুচকি হাসলো। সবাই কিছুক্ষণ কথা বলার পর নির্বাণ রৌদ্রের মাকে উদ্দেশ্য করে বলল, ফুপি, পাত্রপাত্রীকে তো আলাদা কথা বলতে দেওয়া উচিত, কি বলো? হ্যাঁ, তা তো বলবেই, তার আগে আমার কিছু কথা আছে। আদিব হাসানের গম্ভীর কণ্ঠে এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আদিব হাসান আরশির কাছে এসে বলল, তোরা একে অপরকে পছন্দ করিস, কিন্তু আমার ভয়ে এসব প্রেমের সম্পর্কে জড়াতে চাস না। তা না হয় বুঝলাম, কিন্তু একবারের জন্য হলেও তো তুই আমার কাছে এসে বলতে পারতি তুই একজনকে পছন্দ করিস। আমি কি তোকে কখনো এতটা কড়া শাসন করেছি যে তুই আমার ভয়ে রৌদ্রকে ভালোবেসো তার থেকে দূরে সরে যেতে চাইছিস? ছেলেটা নিজেই তোকে বিয়ে করতে চায়, আর তুই নাকি আমার ভয়ে ওর কথা পাত্তাই দিচ্ছিস না। তুই বড় হয়েছিস, তোর আলাদা পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেটা আমাদের সাথে শেয়ার করবি। তোর পছন্দ যদি ভালো হয় আমরা মেনে নিব, আর যদি আমাদের মনে তোর পছন্দের জিনিস তোর জন্য ভালো না, তাহলে আমরা তোকে বুঝিয়ে বলতাম, কিন্তু তোকে তো আর মেরে ফেলতাম না, তাই না? তোর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই, কিন্তু তুই যদি আমাদেরকে এত ভয় পাস তাহলে কিভাবে হবে আসো? আরশি বিস্ফোরিত চোখে তার বাবার দিকে তাকালো, জড়ালো কণ্ঠে বলল, কিন্তু বাবা? আদিব হাসান তার মেয়েকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু কে আসো? যদি নীল আর কাশফিয়া আমাকে রৌদ্রের সাথে কথা বলিয়ে না দিত তখন কি হতো? তুই আমার ভয়ে চুপ থেকে একা একা কষ্ট পেয়ে যেতি, তাই তো? আরশি জ্বলন্ত চোখে নীল আর কাশফিয়ার দিকে তাকালো। নীল মাথা চুলকে একটা মেখে হাসি দিল, আমতা আমতা করে বলল, আঙ্কেল তুমি এখন একটু চুপ করো, শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দিচ্ছ কেন? রৌদ্রের মা ভদ্রতার সাথে বলল, হ্যাঁ ভাই, এখন এসব বাদ দিন, ওদেরকে আলাদা কথা বলে সব কিছু মিটিয়ে নিতে দিন। নীল আরশি আর রৌদ্রকে ছাদে একা রেখেই চলে গেল। আরশি বেশ কিছুটা সময় চুপ থাকার পর শান্ত গলায় বলল, কিভাবে কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলুন। আরশি রৌদ্রর দিকে না তাকিয়ে কথাটা বলল। রৌদ্র সরু চোখে আরশির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আরশির এমন শান্ত থাকাটা স্বাভাবিক মনে হচ্ছে না তার কাছে। রৌদ্র শান্ত গলায় বলতে লাগলো, আমি আরও 3 দিন আগে নীল আর কাশফিয়ার সাথে দেখা করেছিলাম, তাদের সাহায্যে আঙ্কেলের সাথে পরিচিত হয়েছি। আঙ্কেল আমার সম্পর্কে সব কিছু জেনে শুনেই আব্বু আম্মুর সাথে কথা বলতে রাজি হয়েছে। সবাই মিলে ঠিক করেছে একসাথে বসে কথা বলে সব ঠিক করবে, আর আম্মু আপনাকে দেখতে চেয়েছিল, তাই তাড়াহুড়ো করে আপনাকে এখানে আসতে বলা হয়েছে, ব্যাস এতটুকুই। আরশি রৌদ্রের দিকে তাকে শান্ত গলায় বলল, ব্যাস এতটুকুই?
রৌদ্র ভুরু বাঁকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকাতে আরশির রাগ মাথায় উঠে গেল। প্রচণ্ড রাগে গর্জে উঠে বলল, আমাকে কি একবারের জন্য কিছু বলেছেন আপনি? জানেন কতটা ভয় পেয়ে গেছিলাম? এই 2 দিন চিন্তায় একটু ঘুমাতে পারিনি আমি। আমাকে কি একটুও বলার প্রয়োজন মনে করেননি আপনি? রৌদ্র বরাবরের মতোই শান্ত গলায় বলল, আপনাকে বললে কি আপনি রাজি হতেন নাকি? এজন্যই তো বলিনি। রৌদ্র এমন সহজ উত্তর পেয়ে আরশির রাগ দপদপ করে জ্বলে উঠল। রৌদ্রর দিকে তেড়ে গিয়ে আঙুল উঁচু করে ঝাঁঝালো কণ্ঠে বলল, থাকুন আপনি এখানে। আমি আপনাকে বিয়েই করব না। এখন সবাইকে গিয়ে না করে দিব। আপনি আসলে একটা অসভ্য ডাক্তার, আস্ত একটা বজ্জাত লোক। আরশির আগে গজগজ করে কথাগুলো বলে রৌদ্রর পায়ে পাড়া দিয়ে চলে যেতে লাগলো। রৌদ্র মৃদুস্বরে আর্তনাদ করে লাফিয়ে উঠল। আরশিকে যেতে দেখে দ্রুত পায়ে গিয়ে আরশির হাত ধরে টেনে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা হাতে টান পড়ে আরশি তাল সামলাতে না পেরে রৌদ্রের বুকে যেয়ে পড়ল। রৌদ্র আরশির কোমর জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, হবু মিসেস রৌদ্র উরফে আরু, বিয়ে না করার কথা যেন দ্বিতীয়বার তোমার এই মুখ থেকে বের না হয়, আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম। কথাটা মাথায় ঢুকিয়ে রাখো ভালো করে। জানো তো, তোমাকে রাখলে একদম রুদ্রাণীর মতো লাগে, আর রুদ্রাণীকে শুধুমাত্র রৌদ্রর সাথেই মানায়। তুমি হলে এই রুদ্রর শহরের রুদ্রাণী। রৌদ্র আরশিকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আরশি মূর্তির মতো দাঁড়িয়ে আছে, দম বন্ধ হয়ে আসছে তার, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চোখের পলক ফেলতেও ভুলে গেছে আরশি। কি থেকে কি হয়ে গেল, হঠাৎ করে আরশি চোখ বন্ধ করে বড় করে একটা শ্বাস নিল। পরক্ষণে লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে আরশির গাল দুটো। বড় বড় করে শ্বাস নিচ্ছে বারবার। তার হার্ট মনে হচ্ছে পাঁজরের হাড্ডি ভেঙে এখনই বাহিরে এসে লাফানো শুরু করবে। আরশি অন্যদিকে ফিরে নিজেকে সামলানোর চেষ্টা করছে। রৌদ্র আরশির কাণ্ড কারখানা দেখে ঠোঁট চেপে হেসে যাচ্ছে। খানিকটা সময় পর রৌদ্র গম্ভীর গলায় বলল, মিস আরু, একটা কথা শুনেছেন? আরশি ভুরুজোড়া কুঁচকে রৌদ্রর দিকে ফিরে তাকালো। সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কথা? রৌদ্র হালকা হেসে শান্ত গলায় বলল, রুদ্রাণী নাকি রৌদ্রকে ভালোবেসে ফেলেছে। আরশি বিষংখে কাশতে লাগলো। রসগোল্লার মতো গোল গোল চোখে রৌদ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আপনি কিভাবে জেনেছেন? রৌদ্র হাসলো। আরশির প্রশ্নের জবাব দেওয়ার আগেই ছাদের দরজা দিয়ে নীল আর বাকি ফ্রেন্ড সবাই হাসতে হাসতে এগিয়ে আসলো। নীল রৌদ্রর পাশে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে ভাবনি বলল, এটার ক্রেডিট আমাকে দেওয়া উচিত। আমি তো এই সুখবরটা রৌদ্র ভাইকে দিয়েছি। আরশি নীলের দিকে কটমটিয়ে তাকাতেই নীল চুপসে যায়। নীলের চুপসে যাওয়া দেখে সবাই উচ্চস্বরে হাসলো। হাসির মাঝে কাশফিয়া বলল, হাসাহাসি থামিয়ে সবাই নিচে চলো, আঙ্কেল আন্টিরা কি যেন ইম্পর্টেন্ট কথা বলবে, তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। এই, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? নীলা ক্ষিপ্ত হয়ে নির্বাণের উদ্দেশ্যে কথাটা বলল। নির্বাণ ভুরু কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলল, আমি ধাক্কা দিয়েছি নাকি আপনি আমাকে ধাক্কা দিয়েছেন? সবসময় গায়ে পড়ে ঝগড়া করতে আসেন কেন, অদ্ভুত। নির্বাণের কথায় নীলা প্রচণ্ড ক্ষেপে গেল। আঙুল উঁচু করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন মিস্টার। সবাই একসাথে হাসতে হাসতে ছাদ থেকে চলে আসার সময় ভুলবশত নীলার সাথে নির্বাণের ধাক্কা লেগে যায়। আর সেই সাথে শুরু হয়ে যায় তাদের তর্কাতর্কি। বাকি সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাদের দুজনের ঝগড়া দেখে যাচ্ছে। আর সে নীলার হাত ধরে চাপা কণ্ঠে বলল, নীলু, কি করছিস কি এসব? ওনারা এখন আমাদের মেহমান, ঝগড়া বন্ধ কর। নীলা আরশির দিকে তাকিয়ে রেগে ফুঁসতে ফুঁসতে বলল, উনি তো আমাকে ধাক্কা দিল, ওনাকে কিছু বলিস না কেন? আমি কি আপনার জামাই লাগি নাকি? বারবার উনি উনি বলছেন কেন আমাকে? নির্বাণের কথায় সবাই হেসে উঠল। হাসিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা, কিন্তু নীলার রাগে গা জ্বলে যাচ্ছে। রাগান্বিত চোখে নির্বাণের দিকে তাকিয়ে আছে। রৌদ্র হাসি থামিয়ে নির্বাণের পিঠে আস্তে করে এক চাপড় মেরে বলল, নির্বাণ, ফাজলাম বন্ধ করত, শুধু রাগাচ্ছিস কেন নীলাকে? কাশফিয়া নীলার কাছে এসে বলল, নীলু, ধাক্কাটা হয়তো ভুলে লেগেছে, তুই শুধু শুধু রাগ করিস না প্লিজ। দেরি হচ্ছে, নিচে যেতে হবে তো, আঙ্কেল আন্টিরা হয়তো অপেক্ষা করছে আমাদের সবার জন্য। হ্যাঁ নীলু, নীর হয়তো ইচ্ছে করে তোকে ধাক্কা দেয়নি। আরশির কথায় নীলা একটা তপ্ত শ্বাস ফেলে। নির্বাণের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে চলে গেল। আরশি নির্বাণের দিকে তাকিয়ে নম্রভাবে বলল, নীর, আপনি নীলুর ব্যবহারে কিছু মনে করবেন না। আরেক রাশ ভাবি, এসব তো বেআইনদের মধ্যে কমন ব্যাপার।
আমি কিছু মনে করিনি, বরং আরও এনজয় করেছি। নির্বাণ আরশিকে চোখ টিপ মেরে নিচে চলে যায়, আর সাথে সাথে আদ্রাফ, নীল আর কাশফিয়াও সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আরশি তাদের পেছন পেছন যাওয়ার সময় হঠাৎ করে রৌদ্রর আরশির হাতে নিজের মুঠোয় বন্দি করে ফেলে। আরশি হকচকে উঠল, রৌদ্রর দিকে হতভম্ব হয়ে তাকালো। রৌদ্র নিজের মতো করে নিচের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে যাচ্ছে। রৌদ্রর এমন ব্যবহারে আরশি ভুরুজনা কুঁচকে এলো। সরু চোখে তাকিয়ে রৌদ্রর মতিগতি বোঝার চেষ্টা করছে। আমাকে দেখার আরও অনেক সময় পাবে আরু, এখন নিচের দিকে তাকিয়ে হাঁটো। এমনিতে বাচ্চাদের মতো এখন যখন তখন হোঁচট খেয়ে পড়ে যাও, আর আজকে তো আবার শাড়ি পরেছ। যদিও বা শাড়ির খুব সুন্দর লাগছে, তবু তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমার একটা মাত্র ভালোবাসার বউ, তাকে তো সাবধানে রাখতেই হবে। বিয়ের আগে যদি বউহারা হয়ে যায় তাহলে তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আমাকে। আরশির লজ্জায় চোখ নামিয়ে নিল। রৌদ্রের বলা সব কথাগুলো অগোছালোভাবে আরশির কানে এসে বাড়ি খাচ্ছে, আর তার থেকেও তীব্র গতিতে তীরের মতো আরশির মনে আঘাত হানে। ভালোবাসার বউ ডাকটা ধকধক করে আরশি বুকে ধুকপুকানি শুরু হয়ে গেল। আরশি রৌদ্রর হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। তখনই কানে ভেসে আসলো রৌদ্রের হুমকি স্বরূপ কথা, বাচ্চার মতো লাফালাফি করো, নেক্সট টাইম যদি পড়ে গিয়ে ব্যথা পেতে দেখি তাহলে দুপা ভেঙে সারাক্ষণ আমার সামনে বসিয়ে রাখবো, মনে থাকবে যেন মিস আরু। আরশি কথাগুলো শুনেও শুনল না, দ্রুত পায়ে নিচে চলে গেল। রৌদ্র আরশির যাওয়ার পথে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সবাই ড্রয়িং রুমে চুপচাপ গম্ভীর মুখে বসে আছে। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। রৌদ্রর বাবা শাহরিয়ার হাসান গলা খেকিয়ে নীরবতা ভেঙে গম্ভীর গলায় বলল, রৌদ্র, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। রৌদ্র তার বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আরশির বাবা বলল, আমরা সবাই ঠিক করেছি আজকেই তোমাদের আকদের কাজ শেষ করে ফেলব, আর বিয়ের বাকি অনুষ্ঠান কখন করবে তা তোমরা সবাই মিলে ঠিক করে নিও, তবে যা প্ল্যানিং করার তাড়াতাড়ি করবে। আরশি চমকে তার বাবার দিকে তাকালো। তার বাবা একদিনের সব ঠিক করে ফেলেছে। আরশি চোখ ঘুরিয়ে রৌদ্রের দিকে তাকালো। নির্বাণ, নীলা ওরা রৌদ্রকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছে। রৌদ্র আর চোখে আরশির দিকে তাকাতে একটা তৃপ্তির হাসি দিল। নীলা আর কাশফিয়া এসে আরশির দুপাশে বসে শক্ত করে জড়িয়ে ধরল। আরশি এখনও রৌদ্রর হাসি মাখা মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরক্ষণেই আরশির ঠোঁট প্রসারিত হয়ে হালকা হাসি রেখে ফুটে উঠল, নীল আর আদ্রাব, তোমাদেরকে কিছু কথা বলার ছিল। আদিব হাসানের কথায় সবাই স্বাভাবিক হয়ে গেল। আদ্রাব আর নীল ভদ্রতার সাথে বলল, জি আঙ্কেল বলুন। তোমরা তো জানো আরশির কোনো ভাই নেই, তোমরা দুজন আরশিকে বোনের মতো করে আগলে রেখেছ। বিশেষ করে নীল, তুমি আমাকে রৌদ্রের সম্পর্কে সব কিছু বলাতে আমি জেনেছি, তা না হলে হয়তো কিছুই জানতে পারতাম না। যাই হোক, এসব কথা না হয় থাক। যদি তোমরা চাও তাহলে তোমাদের দুজনকে আমি আরশির বিয়ের সকল দায়িত্ব দিতে চাই। নীল আদিব হাসানের কাছে এসে আশ্বাস দিয়ে বলল, আঙ্কেল তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমরা সবাই মিলে এসব কিছু সামলিয়ে নেব। কাশফিয়া আরশির পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, আমরা সবাই আছি তো, তোমার তো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এখন রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে আসো, কিছুক্ষণের মধ্যে আকদের কাজ শুরু করা হবে। তোমরা ছোটরা এই বাসায় রেস্ট নাও, আমরা বড়রা না হয় কাশফিদের বাসায় যাই। আদিব হাসান কথাগুলো বলে রৌদ্রের বাবা মা আর মামা মামিকে নিয়ে কাশফিয়াদের বাসায় চলে গেল। বড়রা সবাই মিলে যেতে নীল আরশির পাশে সোফায় বসে বলল, কংগ্রেস বেবি, বিয়াত্তা জীবনের অগ্রিম শুভেচ্ছা। দেখলি তো আমি তোর কত বড় একটা উপকার করে দিলাম। আমি কিন্তু তোর কাছ থেকে অনেক বড় একটা ট্রিট পাওনা রইলাম। আরশি রক্তিম চোখে নীলের দিকে তাকালো। নীলের পিঠে পরপর কয়েকবার থাপ্পড় আর ঘুষি মারতে মারতে বলল, হারামি, তুই ফ্রেন্ড নাকি আর কিছু? আমার পিঠ পিছে আমার বিয়ে ঠিক করে ফেললি, অথচ আমাকে কিছুই বললি না। এত বড় ড্রামা কিভাবে করলি তুই? ফাজিল, তোকে কে বলেছে এত পাকনামি করতে? নীল আরশির থাপ্পড় খেয়ে চেঁচামেচি করতে করতে বলল, দুলাভাই বলেছে এসব কিছু করতে। আমি আর কাশফি তো শুধুমাত্র তার কথা রাখতে এসব করেছি।
কিরে কাশফি, কিছু বল। কাশফি ভয়ে আরশির কাছ থেকে দূরে সরে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, নীল সত্যি বলেছে, আসো। আরশি কাশফির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। নীল আরশির দুহাত ধরে রেখেছে যেন মারতে না পারে। আরশি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। কিছুটা দূরে রৌদ্র আর নির্বাণ সোফায় বসে আছে। আরশি রৌদ্রর দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করতে নির্বাণ আর রৌদ্র শুকনো ঢোক গিলে। নির্বাণ রৌদ্রের কাঁধে হাত রেখে দাঁত কিলিয়ে বলল, ভাই, পাশের বারান্দা বহুত বাজেভাবেই খেপেছে আজ, তোমার আর রক্ষা নেই। রৌদ্র নির্বাণের দিকে সরু চোখে তাকিয়ে নিম্ন স্বরে দাঁতে দাঁত চেপে বলল, যা পারলে তুইও আরেকটু খেপিয়ে দিয়ায় ফাজিল। রৌদ্র আরশির দিকে তাকিয়ে গম্ভীর মুখ করে বলল, বাচ্চাদের মতো ঝগড়াঝাটি না করে এখন সবাই রুমে গিয়ে রেস্ট নাও। আরশি রৌদ্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রাগে গজগজ করে উপরে চলে গেল। নীল আরশির দিকে তাকিয়ে থেকে বলল, দুলা ভাই, আপনি দেখে আরশির রাগ আরও বাড়িয়ে দিলেন। রৌদ্র একটা মুচকে হাসি দিল, শান্ত গলায় বলল, রুদ্রাণীকে তো রাগলেই বেশি ভালো লাগে। সবে রৌদ্রের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। রৌদ্র তাদের চাহনি পাত্তা না দিয়ে টেবিলের ওপর রাখা খাতার কলম নিয়ে কিছু একটা লিখতে লাগলো। কিছুক্ষণ পর পৃষ্ঠাটা ছিঁড়ে ভাঁজ করে কাশফিয়ার কাছে দিয়ে বলল, এটা আরও দিয়ে আসো। কাশফিয়া চোখ ছোট ছোট করে কাগজটার দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে নীলাকে নিয়ে আরশির রুমে চলে যায়। আরশি গাল ফুলিয়ে বিছানায় বসে পা তুলে বসে আছে। কাশফিয়া আরশির দিকে কাগজটা এগিয়ে দিয়ে বলল, আসু, একটা দুলাভাই দিয়েছে তোকে দেওয়ার জন্য। আরশি রাগান্বিত চোখে কাশফিয়ার দিকে তাকাতেই কাশফিয়া আমতা আমতা করে বলল, মানে রৌদ্র ভাই দিয়েছে এটা। কাশফি ছো মেরে কাশফিয়ার হাত থেকে কাগজটা নিয়ে নিল। প্রিয় রুদ্রাণী, প্রিয় ভালোবাসার বউ, শুধু শুধু এত রাগ করছো কেন রুদ্রাণী? রাগলে যে তোমার নাক লাল টমেটোর মতো হয়ে যায় জানো? একদম পুরো রুদ্রাণীর মতো রাগে জলজল করে ওঠো। আমি তো তোমার এই রকম রূপ দেখে বারবার তোমার ভালোবাসায় পড়ে যাই। কখনো লজ্জায় লাল হয়ে যাও, আবার কখনো রাগে লাল হয়ে যাও। আমার মনে হয় তুমি ইচ্ছে করে এমন রুদ্রাণীর রূপ ধারণ করো যেন রুদ্রাণীর উত্তাপে এই নিরহ রুদ্রকে ঝলসে দিতে পারো। ঠিক বলেছি না? বিশেষ দ্রষ্টব্য। ভেবো না ভুলে দুবার প্রিয় লিখেছি। সত্যি বলতে তোমাকে কি বলে সম্বোধন করব সেটা নিয়ে আমি খুবই কনফিউজড। তাই বেশি না ভেবে দুইবার প্রিয় লিখলাম। রুদ্রাণী নামটা আমার ভালোবাসার, তাই এটা বাদ দিতে পারছি না। আর ভালোবাসার বউ লিখেছি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কিছুক্ষণ পরেই তুমি আমার বউ হবে। যেন তেন বউ না, একেবারে খাঁটি ভালোবাসার বউ, লাল টকটকে রুদ্রাণী বউ। হা হা হা। ইতি তোমার হবু জামাই রৌদ্র। রৌদ্রর দেয়া চিরকুট পড়ে আরশি আনমনে হেসে দিল। সব রাগ অভিমান নিমেষে হারিয়ে গেল ভালো লাগার ভিড়ে। রৌদ্রর চিঠি পড়ে আরশির মন সবসময় ভালো লাগায় ছেয়ে যায়। আরশি চিঠির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ডক্টর রোদ ঠিকই বলে, চিঠির মধ্যে আলাদা এক অনুভূতি আছে যা মুখের কথায় কখনো অনুভব করা যায় না। এই লোকটার চিঠি পড়ে তার ওপর রেগে থাকায় বড়ই দায়। অসভ্য লোকটার জন্য ঠিক মতো রাগ করেও থাকতে পারি না। আস্ত একটা অসভ্য ডাক্তার। এই আশু, কোথায় হারিয়ে গেলি? এভাবে মুসকে মুসকে হাসছিস কেন? কাশফিয়ার চেঁচিয়ে বলা কথায় আরশির হুঁশ ফিরল। অপ্রস্তুত হয়ে অগোছালোভাবে বলল, কই, না তো কিছু না। কাশফিয়া সন্দেহের দৃষ্টিতে আরশির দিকে চেয়ে বলল, চিঠিতে কি লেখা আছে যে মুহূর্তেই তোর রাগ চলে গেল? আরশি হকচকিয়ে চিঠিটা দ্রুত হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। একটা মেয়েকে হাসি দিয়ে বলল, না না, কিছু না, এমনিতে রাগ কমে গেছে। কাশফি কিছু বলার আগে আদ্রাফ দরজার কাছে এসে বলল, কাশফি, একটু এদিকে আয় তো। আদ্রাফের কণ্ঠ শুনে নীলা দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। কাশফি আদ্রাফের সামনে আসতেই আদ্রাফ তাড়া দিয়ে বলল, কাশফি, আমার সাথে একটু চল তো। আমার জামা কাপড় ব্যাগ তোদের বাসায় রাখা, ব্যাগটা নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি চল। কথাগুলো বলে আদ্রাফ কাশফির হাত ধরে টেনে নিয়ে গেল। নীলা তাদের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে চোখ মুখ শক্ত করে অন্যদিকে চোখ ফিরে নিল। আদ্রাফ আর কাশফিয়াকে এখন একসাথে দেখলে আগের মতো চোখ ভিজে আসে না, বরং চোখে কঠোরতা ফুটে ওঠে। চোখ মুখ শক্ত হয়ে আসে আর সে নীলার দিকে শান্ত চোখে চেয়ে আছে।
মেয়েটা আগের মতো নেই। অল্পতেই আবেগী হয়ে পড়া মেয়েটা এখন নিজের সকল অনুভূতি, আবেগ আর কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে শিখে গেছে। এখন আর চোখের মধ্যে পানি টলমল করছে না। কান্না করতে করতে হয়তো চোখের পানি শুকিয়ে গেছে। নীলু, তোর সাথে আমার কিছু কথা আছে, এখানে আমার কাছে এসে বস। নীলা চুপচাপ গম্ভীর মুখে আরশির পাশে এসে বসলো। আরশির দিকে তাকিয়ে ভ্রুক্ষেপহীনভাবে জিজ্ঞেস করলো, কি বলবে আসো, তাড়াতাড়ি বল। আরশি নীলার গম্ভীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। হাতের কাগজটার দিকে নজর দিয়ে শান্ত গলায় বলল, তুই যে দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছিস সেটা কি তুই বুঝতে পারছিস? শোন আসু, তুই যদি এখন ওই লোকের তরফদারি করিস তাহলে আগেই বলে রাখি, ওনার কথা আমার একদমই সহ্য হয় না। প্রথম দিনই আমার সাথে কত বাজেভাবে ব্যবহার করেছি তুই জানিস। আমি তো ওনাকে চিনি না, তবুও কেন আমার সাথে এমন ব্যবহার করেছেন? আমি তো ওনার সাথে যেসে কথা বলতে চাইনি, উনি নিজেই তো আমার সাথে ধমকে কথা বলা শুরু করেছিলেন। আমি এসবের কথা বলছি না নীলু, তুই কিছুদিন খুব গম্ভীর হয়ে থাকিস, কথা কম বলিস আর অল্পতেই রেগে যাস। তুই তো আগে এমন ছিলি না নীলু। আমি তো তোকে বলেছি তোর কোনো কথা থাকলে আমার সাথে শেয়ার করবি, তোর কষ্ট হলে আমাকে বলবি। হয়তো আমি তোর কষ্ট দূর করতে পারবো না, কিন্তু তোর মন থেকে কষ্টের বোঝা একটু হলেও তো কমবে, তাই তো? নীলা কিছুটা সময় চুপ থেকে মাথা নিচু করে জড়ালো কণ্ঠে বলল, আমি আর পারছি না আসু। প্রতিনিয়ত ভালো থাকার অভিনয়ে আমি করতে পারছি না। আমি সব মেনে নিয়েছি। আদ্রাব আমার না, আর কখনো আমার হবেও না। আমি জানি কাশফিয়া আর আদ্রাব একে অপরকে ভালোবাসে। আদ্রাফের ভালোবাসা আমার জন্য না, এটাও আমি জানি। সব মেনে নিয়েছি আমি, সব। এসব কিছু মেনে নিয়ে এখন আমি আর আগের মতো থাকতে পারছি না, আর না পারছি হাসি খুশি থাকার অভিনয় করতে। নীলার কণ্ঠস্বরে আটকে আসছে কথাগুলো বলার সময়। শরীর কেঁপে উঠছে তার, চোখ দুটো লাল আকার ধারণ করেছে, তবুও চোখে পানির ঝলক দেখা যাচ্ছে না। আর সে নীলার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, আমি তোকে অভিনয় করতে বলছি না নীলু, তবে তোর এটা খেয়াল রাখতে হবে তো, তোর ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। তোর রাগ বা মন খারাপ দেখে যেন অন্য কারো মন খারাপ না হয়। আশেপাশে তাকিয়ে দেখ, আমরা অনেকেই তোকে নিয়ে চিন্তিত, আমরাও তোকে ভালোবাসি। এখন তুই যদি একজনের ভালোবাসা না পেয়ে আমাদের সবাইকে দূরে ঠেলে দিস, এটা কি ঠিক হবে? একজনের জন্য কি তুই আশেপাশে সবার ভালোবাসাকে ইগনোর করবি নীলু? এটা কি আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে না নীলু? নীলা চুপ করে আছে, তার মাথা পুরো এলোমেলো লাগছে। এখন কি করা উচিত আর কি করা উচিত না কিছুই বুঝতে পারছে না। কিন্তু আশুর বলা কথাগুলো একদম ঠিক। আমি তো সত্যি তাদের সাথে অন্যায় করেছি। নীলা চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিল, মুখে হালকা হাসির রেখা টেনে বলল, আমি চেষ্টা করব আশু, নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি চাই না আমার জন্য তোরা সবাই মন খারাপ করে থাক। আরশি একটা মুচকি হাসি দিয়ে নীলাকে একপাশ থেকে জড়িয়ে ধরল। নীলা দুষ্টুমি করে আরশির হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিতে চাইলেই আরশি দ্রুত চিঠিটা দূরে সরিয়ে ফেলে। নীলা সরু চোখে আরশির দিকে তাকে বলল, চিঠিতে কি লেখা আছে রে আশু? আমাকে দেখাতে চাচ্ছিস না কেন? আরশি নীলার হাতে চাপড় মেরে বলল, তোর মাথা আছে গাধি? নীলা দুহাত আড়াআড়ি ভাঁজ করে নাক ফুলিয়ে বলল, আমি গাধি না তুই গাধি। আরশি হেসে দিল, তার সাথে তাল মিলিয়ে নীলাও হাসল। এই যে ভাইয়া, একটু এদিকে আসুন তো, আপনার সাথে কিছু কথা ছিল। নীলার কথা শুনে নির্বাণ ভুরু কুঁচকে তার দিকে তাকালো। নীলার মুখে আমার মিষ্টি মধুর সুরেলা ডাক, তার প্রচুর সন্দেহ হচ্ছে। এই মেয়ের সাথে তো তার কখনো এত সুন্দর করে কথা হয়নি। নির্বাণকে কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা আবারও নম্র কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? এদিকে আসুন তো, আপনার সাথে কথা আছে। নির্বাণ তার ভাবনার জগৎ থেকে ফিরে আসলো, বারান্দায় নীলার দিকে এগিয়ে গেল। নীলা নিচে বাগানের দিকে দৃষ্টি দিয়ে বিনয়ের সাথে বলতে লাগলো, আসলে আপনাকে সরি বলার ছিল। কিছুদিন ধরে আমার মন মেজাজ কিছুটা বিগড়েছিল, তাই ব্যবহারে আমার নিজের অজান্তেই খারাপ ব্যবহার করে ফেলেছি আপনার সাথে। মন খারাপ কেন? ব্রেকআপ হয়েছে বুঝি? নীলার কথার মাঝে নির্বাণ হুট করে প্রশ্ন করে বসল। নীলা নির্বাণের দিকে এক ঝলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে ফেলল।
কিছুটা সময় চুপ থেকে শান্ত গলায় বলল, না তেমন কিছু না, যাই হোক আবারও সরি, আপনি আমার থেকে বড়, তার উপর আবার এ বাসার মেহমান, আপনার সাথে এমন বাজে ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত, ভুলবশত আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন। নির্বাণ হতবাক হয়ে গেছে, বিস্ময়ে বিস্মিত চোখে নীলার দিকে চেয়ে আছে। নীলার মুখটা মলিন হয়ে আছে, বড্ড বেমানান লাগছে নীলার এই মলিন চেহারাটা। নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মৃদু বাতাসে চুলগুলো সামনের দিকে এসে পড়ছে, আর তার সাথে নীলার মুখে বিরক্তির রেশ ফুটে উঠেছে। বারবার সরি বলতে হবে না তোমাকে, আমি কিছু মনে করিনি। ওই দিন আমারই ভুল ছিল, ব্যস্ততার জন্য শুধুই তোমার উপর ক্ষেপে গিয়েছিলাম। আর এখন তো আমরা বেআইন হতে যাচ্ছি, একটু আধটু রাগারাগি, এসব তো নর্মাল। নীলা নির্বাণের দিকে চোখ তুলে তাকালো, একটা মলিন হাসি দিয়ে বলল, আচ্ছা এখন আসি, রেডি হতে হবে। নীলা চলে যাচ্ছে, হঠাৎই পেছন থেকে নির্বাণ বলে উঠল, সবই তো ঠিক আছে, তবে নেক্সট টাইম থেকে আমার আর কখনো আমাকে ভাইয়া বলে ডাকবে না। নীলা থমকে দাঁড়ালো, পেছন ফিরে নির্বাণের দিকে ভুরু কুঁচকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালো। নির্বাণ গম্ভীর গলায় বলল, আসলে আমি তোমার ছাইয়া হতে চাই না। নীলা বিস্ময়ের চোখে নির্বাণের দিকে সে বলল, মানে? নির্বাণ একটা দুষ্ট হাসি দিয়ে বলল, মানে আজকাল ভাইয়া বলতে বলতে যে কখন ছাইয়া হয়ে যায় কেউই জানে না, তাই বলছি ভাইয়া ভাইয়া ডাকো না। নীলা নির্বাণের কথা শুনে বোকার মতো গোল গোল চোখে তাকিয়ে আছে। নির্বাণ একটা চোখ টিপ দিয়েই চলে গেল। নীলা ভুরুকুসকে নির্বাণের যাওয়ার পানে তাকিয়ে আছে। পাগল নাকি এই লোক, সবসময় কি সব উল্টাপাল্টা কথা বলে, যত সব ফাউল। নীলা বিড়বিড় করতে করতে রুমে চলে গেল। লাল রঙের জামদানি শাড়ি গায়ে জড়ানো, মেকআপবিহীন মুখ, চোখে হালকা কাজল, খুলে রাখা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। লাল শাড়ির সাথে তাল মিলিয়ে লজ্জায় আরশির গালগুলো লাল আভা ধারণ করছে। অস্বস্তিতে দুহাত অনবরত কচলাচ্ছে। লাল কাঁচের চুড়িগুলো বারবার ঝনঝন শব্দে বেজে উঠছে। রৌদ্র ঘোর লাগা চোখে আরশির দিকে তাকিয়ে আছে। রৌদ্রর পাশ থেকে নির্বাণ ভুরুকুচকে বলল, আর কত দেখবে ভাই, আংটি বদলের কাজটা সেরে ফেলো তাড়াতাড়ি। ড্রয়িং রুমে সবার সামনে রৌদ্র ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকাতে আরশির অস্বস্তির পরিমাণ দফায় দফায় বৃদ্ধি পাচ্ছিল। নির্বাণের কথায় রৌদ্রর চোখ ফিরিয়ে নিতে আরশি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রৌদ্রর মা আরশির পাশে এসে আরশিকে ধরে সোফা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে দেয়। রৌদ্রর দিকে একটা আংটি এগিয়ে দিয়ে বলল, রৌদ্র, আংটি পরিয়ে দিয়ে আরশিকে দাও। রৌদ্র আংটিটা হাতে নিয়ে আরশির দিকে এক ঝলক তাকালো। সবাই তাড়া দেওয়ায় রৌদ্র আরশির হাত ধরে আংটি পরাতে নিবে, তার আগে কলিং বেল বেজে উঠল। সবাই প্রচণ্ড বিরক্ত হয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। আবারও কলিং বেল বাজতেই অতিমাত্রায় বিরক্ত হয়ে নীল দরজার দিকে এগিয়ে গেল। আংটি বদলে বাধা পড়ায় ড্রয়িং রুমের সকলের মুখে বিরক্তির রেশ। মনে হচ্ছে এই মুহূর্তে এটা কোনো কলিং বেল নয়, বিরক্তির বেল বেজে উঠেছে। সবাই হতাশে ভুরু কুঁচকে দরজার দিকে তাকিয়ে আছে। নীল দরজা খুলতে সাদা টুপি পাঞ্জাবি পরা এক হুজুর সাহেব সালাম বিনিময় করে ভিতরে আসলেন। আদিব হাসান লোকটার দিকে এগিয়ে গিয়ে বিনয়ের সাথে কথা বলছে। আরশি বিস্মিত হয়ে সব দেখে যাচ্ছে। লোকটাকে দেখে তার বুক ধক করে উঠল। আজ কি তাহলে সত্যি সত্যি আকদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে? এই কয়েক ঘন্টার মধ্যেই কি আমার জীবনটা পুরো পাল্টে যাচ্ছে? সবাই আবারও উৎসুক হয়ে আংটি বদলের জন্য এক হয়ে দাঁড়ালো। রৌদ্র বাবা তাড়া দিয়ে বললেন, রৌদ্র, আরশি মামুনিকে আংটিটি পরিয়ে দে, তারপর আবার আকদের কাজ শুরু করতে হবে। রৌদ্র মাথা নাড়ল, আরশির দিকে এক হাত বাড়িয়ে দিল রৌদ্র। আরশির রৌদ্রের মুখের দিকে একবার তাকিয়ে হাতের দিকে দৃষ্টি রাখল। বড়রা সবাই তারা দিচ্ছে, আর আরশির বন্ধুরা সকলে উৎসুক চোখে তাকিয়ে আছে আরশির দিকে। আরশি এখনো স্থির চোখে রৌদ্রের হাতের দিকে তাকিয়ে আছে। আরশির মনে চলছে হাজারো চিন্তা ভাবনা। ডক্টর রোদের দিকে হাত বাড়িয়ে দেয়া কি ঠিক হবে? আমার এই ব্যর্থতা নিয়ে ওনার সাথে নতুন জীবন শুরু করা কি ঠিক হবে? আমার জন্য উনি কোনো কষ্ট পাবে না তো? আরশিমা, কি ভাবছ? তুমি কি বিয়ের জন্য রাজি না? কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। আদিব হাসানের কথায় পুরো ড্রয়িং রুমে চিন্তার ঝড় পড়ে গেল। সকলের মুখে দুশ্চিন্তার ছাপ। নীল আরশির পাশে এসে দাঁড়ালো।
পরিস্থিতি সামলানোর জন্য মুখে হাসি টেনে আদিফ হাসানের উদ্দেশ্যে বলল, না না, তা হবে কেন, আশু বিয়েতে রাজি বলেই তো রেডি হয়েছে, তাই না আশু? নীল আরশিকে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে আবার বলল, এই আশু, হাত বাড়িয়ে দে। শুধু শুধু সবাইকে চিন্তায় ফেলছিস কেন? আরশি কপাল কুঁচকে নীলের দিকে তাকালো। নীল চোখের ইশারায় হাত বাড়িয়ে দিতে বলছে। আরশি রৌদ্রর দিকে তাকালো। কালো শার্ট গায়ে জড়ানো, হাতা কোনই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে এসে পড়ে আছে। সবার মুখে চিন্তার ছাপ থাকলেও রৌদ্রর ঠোঁটের কোণে লেগে আছে হালকা হাসির রেখা। আরশি রৌদ্রর দিকে তাকিয়েই তার দিকে হাত বাড়িয়ে দিল। রৌদ্রর হাসি মুখ খানিকটা প্রসারিত হয়ে এলো। আরশির হাত আলতো করে ধরে আরশির অনামিকা আংটি পরিয়ে দিল। সাথে সাথে ড্রয়িং রুম জুড়ে হইহুল্লোড় শুরু হয়ে গেল। হাততালি আর হাসির শব্দ বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে বাড়ি খাচ্ছে। আরশি মাথা তুলে সবার দিকে নজর বুলিয়ে নিতেই মুচকি হাসি দিল। মিনিট 5 মধ্যেই শুরু হয়ে গেল আকদের কাজ। সোফায় বসে চুপচাপ আছে আরশি, তার পাশেই আছে ডক্টর রোদ। হুজির সাহেব কিছুটা সময় বড় খাতায় লেখালেখি করার পর আরশিকে কবুল বলতে বলা হলো। কবুলের কথা শুনে আরশির হার্ট খুব জোরে জোরে লাফাচ্ছে। অস্থিরতায় দু হাত কসলানো শুরু করে দিয়েছে। পাশ থেকে নীল আর কাশফে বলল, আশু, কবুল বলে দে। আরশি একটা তপ্ত শ্বাস ফেলে মাথা তুলে শান্ত গলায় বলল, ডক্টর রোদের সাথে আমার কিছু কথা আছে। সবাই ভুরু কুঁচকে আরশির দিকে তাকিয়ে আছে। আরশির মা বিরক্তি প্রকাশ করে বলল, এখন আবার কিসের কথা আরশি? রৌদ্র আরশির পাশ থেকে উঠে দাঁড়ালো। সবাইকে উদ্দেশ্য করে বিনয়ের সাথে বলল, মিস আরু হয়তো আমার সাথে কোনো ইম্পর্টেন্ট কথা বলতে চায়। আমার কোনো আপত্তি নেই, বিয়েটা ওনার মতামতই হবে। রৌদ্রের কথায় সবাই শান্ত হয়ে গেল। পাশ থেকে রৌদ্রর মা নরম গলায় বললেন, সমস্যা নেই, আমরা সবাই অপেক্ষা করছি, তোমরা যাও, রুমে গিয়ে আলাদা করে কথা বলে আসো। সবার অনুমতি নিয়ে তাদের দুজনকে আলাদা করে কথা বলতে দেয়া হলো। আরশি রুমে এসে রৌদ্রের পুরো রুম ঘুরে ফিরে দেখছে। আরশি চুপচাপ ভুরু বাঁকিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে আছে। রৌদ্র তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিজের মতো করে হাঁটাহাঁটি করছে। দুহাত পকেটে গুজে আরশির দিকে তাকিয়ে বলল, আপনার রুমটা তো খুব সুন্দর মিস আরু। রৌদ্রের কথা আরশি ভুরু কুঁচকে এলো, বিরক্তি স্বরে বলল, আমি এখানে আপনাকে রুম দেখাতে নিয়ে আসিনি, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। রৌদ্র হালকা হেসে ভাবলেশীনভাবে বলল, আপনি বলুন, আমি শুনছি। রৌদ্র নির্লিপ্ততা দেখে আরশি খানিকটা শক্ত বলে বলল, আপনি কি দয়া করে একটু সিরিয়াস হবেন? রৌদ্র আরশির দিকে এক নজর তাকিয়ে বিছানায় বসে পড়ল। পায়ের পর পা তুলে বেশ ভাব নিয়ে বলল, কি বলবেন জলদি বলুন। আপনি কি সব ভেবেচিন্তে আমাকে বিয়ে করছেন ডক্টর? আমি আপনাকে আবারও মনে করে দিচ্ছি আমি ব্যর্থ, আমি একটা অসম্পূর্ণ মেয়ে। রৌদ্র আরশির দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আপনার তো মা হওয়ার চান্স আছে, কিন্তু আমি তো পুরাই ব্যর্থ, বাবা হতে অক্ষম। এই জন্যই কি আমাকে বিয়ে করতে আপনি এত ভাবছেন মিস আরু? আরশি ভরকে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কখনোই আপনার এসব নিয়ে ভাবিনি ডক্টর, কোনো কিছু না ভেবে না জেনে শুনেই কথা বলছেন কেন আপনি? রৌদ্র হাসলো, একটু জোরেই হাসলো, বিছানা থেকে উঠে দাঁড়ালো। আরশির তীক্ষ্ণ চোখে রৌদ্র হাসি পর্যবেক্ষণ করছে। রৌদ্র আরশির মুখোমুখি হয়ে শীতল কণ্ঠে বলল, আপনি আমার ব্যর্থতা নিয়ে ভাবছেন না, অথচ আমাকে ঠিকই বাধ্য করছেন আপনার এই সামান্য বিষয়টা নিয়ে ভাবতে। এটা কি ঠিক হচ্ছে মিস আরু? আরশি কিছু বলল না, নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো তার কিছু বলার নেই। রৌদ্র আরশিকে চুপ থাকতে দেখে মুচকি হাসল। রৌদ্র আরশির কাছে এসে আরশির গাল দু হাতের মাঝে আগলে নিল। আরশির মাথা উঁচু করে চোখে চোখ রেখে নরম গলায় বলল, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কি বলেছিলাম? আমি শুধু তোমাকে চাই। রৌদ্র আরশির গাল থেকে হাত নামিয়ে নিল। আরশির দিকে খানিকটা ঝুঁকে কানে ফিস ফিস করে বলল, মৃত্যু আমৃত্যু শুধু তোমাকে চাই, তোমার ব্যর্থতা, মন খারাপ সব কিছু চাই, তোমার চোখের অশ্রুজল, তোমার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি, দুটোই চাই। তোমার লজ্জা, অস্বস্তি, রাগ সব কিছু চাই। তোমার ঘৃণা নয়, ভালোবাসাটাই চাই।